পরীক্ষা নিয়ে নিবনি আপনাদেরকে কোনো একদিন ফোন করে বলবো, সবাই আসবেন পরীক্ষা দিবেন। কারণ পরীক্ষা দেওয়া ছাড়া তো আপনার ইভ্যালুয়েশন কমপ্লিট হচ্ছে না। আর ইভ্যালুয়েশন কমপ্লিট না হলে তো আপনি ল্যাপটপটাও পাচ্ছেন না, তার মানে পরীক্ষাটা তো দেওয়া খুব জরুরি হতে হয়েছে। স্যার যে এই পরীক্ষাটা হবে এই পরীক্ষার উপরে ল্যাপটপের উপর নির্ভর। অবশ্যই। স্যার সার্টিফিকেটটাও এটা কমপ্লিট কোর্স তো কমপ্লিট হবে না যদি আপনি এক্সাম না দেন। স্যার সেটা কবে হবে? সেটা 2020 সালের মধ্যে কোনো একদিন হয়ে যাবে ইনশাআল্লাহ। ওটা তো আর বলবে না টেনশন নিয়েন না, স্যার। হবে। আমরা কি প্রস্তুতি নিয়ে থাকবো সব সময়? হ্যাঁ পরীক্ষার প্রস্তুতি নিয়ে থাকবো সব সময় স্যার। হ্যাঁ, থাকেন না, টেনশন নাই, এটা হয়ে যাবে। আচ্ছা আসেন আমরা এবার এটা শুরু করি। আমরা হচ্ছে আপনার wordpress.org এবং wordpress.com দুইটার মধ্যে একটু পার্থক্যটা আমি বলে দিই। wordpress.org হচ্ছে, গতকালকে আমি বলছিলাম, তারপর আবার একটু গতকালকে জিনিসটাকে একটা সামারি টেনে একটা ক্লাসে নিয়ে আসি। সেটা হচ্ছে wordpress.org হচ্ছে অর্গানাইজেশন, যে ওয়ার্ডপ্রেস মূলত হচ্ছে একটা আপনার সিএমএস। সিএমএস মানে কি? কালকে বলছিলাম স্যার কন্টেন্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার বলতেন। কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, নট সফটওয়্যার। ওয়ার্ডপ্রেস ইটসেলফ একটা সফটওয়্যার, আর এটাকে যদি মানে ওদের ভাষায় বলা হয়, টেকনোলজিক্যাল ভাষায়, তাহলে বলা হচ্ছে সিএমএস। সিএমএস মানে হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, অথবা আমরা যদি আমাদের ভাষায় বলি সহজভাবে, সেটা হচ্ছে একটা সফটওয়্যার, একটা পিস অফ সফটওয়্যার। এই সফটওয়্যারটা দিয়ে শুরু হয়েছিল 2003 সালে। প্ল্যানিং ছিল শুধু ব্লগিং করবে, বিভিন্ন ইনফরমেশনগুলো আপডেট দেওয়ার জন্য। কিন্তু দেখা যায় একটা সার্টেন টাইম পরে এসে মানুষজন ওই ব্লগিং এর পাশাপাশি এইটা এত বেশি পপুলার হওয়া শুরু করলো। আর যেহেতু এটা ওপেন সোর্স, এখন ওপেন সোর্স মানে এটার যে সোর্স কোডটা আছে, সফটওয়্যারটার যে সোর্স কোডটা, যে কোডটা দিয়ে সফটওয়্যারটা ডিজাইন করা হয়েছে, সেই কোডটা আপনি চাইলে ডাউনলোড করে আপনি এটাকে আরো ইমপ্রুভ করতে পারবেন। এখানে যেমন এই সফটওয়্যারটা আমরা এখন যদি এখানে গেট ওয়ার্ডপ্রেস এ ক্লিক করি, তাহলে এখানে দেখাচ্ছে 5.5.3, তার মানে এই ওয়ার্ডপ্রেসের লেটেস্ট ভার্সনটা হচ্ছে 5.5.3। এই 5.5.3টা যখন আসলো, এটা আসলে এরকম কমিউনিটি আছে, ওয়ার্ডপ্রেসের কয়েক লক্ষ ডিজাইনার আছে, মানে কোডার আছে পুরো পৃথিবী জুড়ে, যারা কন্ট্রিবিউট করে ফ্রি। এই যে আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে বলছিলাম না যে আমাদের একটা কমিউনিটি ডেভেলপ করার জন্য আপনার ডিজিটাল মার্কেটিং কমিউনিটির জন্য ডিজিটাল মার্কেটিং এর সবাই একটু কন্ট্রিবিউট করতে হবে। ফ্রি কন্ট্রিবিউট করে হয়তো ডিজিটাল মার্কেটিং কমিউনিটিটা ডেভেলপ হবে। ওই কন্ট্রিবিউশনটা হতে পারে যে আপনার ওই যে কেউ একজন হয়তো, আমরা ওই ডিজিটাল মার্কেটিং কমিউনিটিতে বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করলাম যে গিগ টাইটেল কিভাবে দিতে হয়, গিগের ইয়েগুলো কিভাবে, আপনার একটা গিগের ডেসক্রিপশন কিভাবে লিখতে হয়, একটা গিগের ইমেজ কিভাবে এডিট করতে হয়, এই সংক্রান্ত বিষয়গুলো দিয়ে আমরা একটা কি বলে কমিউনিটি ডেভেলপ করলাম, যে কমিউনিটিতে এসে মানুষজন আসলে হেল্প পাবে। ঠিক তেমনি ওয়ার্ডপ্রেসও একটা কমিউনিটি, যে কমিউনিটিটা এই কোডটাকে, এই ওপেন সোর্স কোডটাকে নামিয়ে এটাকে ইমপ্রুভ করতেছে দিনে দিনে, আস্তে আস্তে ইমপ্রুভ করে বিভিন্ন কোডার যারা খুব স্পেশালাইজড। আর এই ওয়ার্ডপ্রেসটা লেখা হয়েছে আপনার হচ্ছে পিএইচপি সফটওয়্যারের উপর। পিএইচপি হচ্ছে একটা কোডিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? এই পিএইচপি কোডিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে কোডাররা এই ওয়ার্ডপ্রেস সফটওয়্যারটা অথবা সিএমএসটা ডেভেলপ করেছে। এখন এই সফটওয়্যারটা যখন ফ্রিতে হচ্ছে, দিনে দিনে ডেভেলপ হচ্ছে, এর পাশে করে যেটা হচ্ছে আপনার থিম এবং প্লাগইনস। গতকাল আমি কথা বলেছিলাম থিমস এবং প্লাগইনস নিয়ে। থিমস হচ্ছে যে একটা সফটওয়্যারের ডিজাইনগুলো, ইন্টারনাল ডিজাইন, যে এটা ওয়েবসাইটটা কেমন হবে, কোথায় ছবিগুলো কি ওপরে থাকবে না নিচে থাকবে, স্ক্রল থাকবে, ডিজাইনটা কেমন হবে, কি ধরনের ডিজাইন হওয়া উচিত আমাদের হোম পেজটা, আমার কি বলে, আমার স্লাইডারগুলো কেমন হবে, আমার কোন পাশে কোন সোশ্যাল মিডিয়াগুলো থাকবে, আমার স্লাইড বারে কি কি থাকবে, এই এক্সাম্পলগুলো আমরা কালকে দেখছিলাম থিম ফরেস্ট, তাই না? মনে আছে themforest.com এ যে আমরা ওখানে দেখেছিলাম থিম অ্যান্ড প্লাগইনস ওয়ার্ল্ড ফেমাস, এবং হচ্ছে আপনার সব লেটেস্ট থিমগুলো এখান থেকে পাওয়া যায়। কি ধরনের থিম আপনি চান, সব ধরনের থিম এখানে অ্যাভেলেবেল আছে, তাই না? জি স্যার। কেউ ব্লগিং করতে চাইলে, কেউ শুধু আপনার ওয়ার্ডপ্রেসের উপর যদি থিম চায়, পপুলার আইটেমস, এখানে সব চলে আসতেছে।
এই যে আমরা থিমগুলো গতকালকে দেখেছিলাম, সো এখান থেকে কেউ চাইলে থিম পারচেজ করে একটা থিম দিয়ে কাজ করতে পারেন। আচ্ছা, একটা থিমে 70% ডিসকাউন্ট দিচ্ছে। দেখেন, একটা থিম যখন আমরা পারচেজ করব, এখানে থিমটা সফটওয়্যার ভার্সনগুলো কি কি ভার্সনে কাজ করবে সবগুলো ভার্সনের নাম দিয়ে দিচ্ছে। এটা থিম ফার্স্ট ফাইল ইনক্লুডস পিএইচপি ফাইল, সিএসএস ফাইল, জেএস ফাইল সব দিয়ে দিচ্ছে। ট্যাগস গুলো এটা ইউজ করলো। ওকে, এখন আমরা একটা থিমের লাইভ ডেমোতে যদি যাই, তাহলে এখানে অনেকগুলো আপনার লেআউট থাকে। মানে আমার ওয়েবসাইটটা এই থিমটা যদি পারচেজ করি, তাহলে কতগুলো ডিজাইন আমি করতে পারবো এই ওয়েবসাইটটা দিয়ে, সেই জিনিসটা আমাকে দেখাচ্ছে। এত স্লো কেন আজকে ইন্টারনেট? ওকে, থিমস এবং প্লাগইনস, এগুলো তো আমরা প্লাগইনসটা তো আমরা বুঝতে পারছি। প্লাগইনস কি জিনিস মনে আছে? স্যার প্লাগইনস হচ্ছে সফটওয়্যার ওয়ার্ডপ্রেস। প্লাগইনস তো একটা সফটওয়্যার বুঝলাম, কিন্তু প্লাগইনসটা কি কি কাজে দেয় প্লাগইনসটা? অ্যান্ড্রয়েডের বিভিন্ন অ্যাপ যেমন বিভিন্ন কাজে আছে স্যার, ওয়ার্ডপ্রেসের এরকম বিভিন্ন প্লাগইন বিভিন্ন কাজে আছে। প্লাগইনস গুলো হচ্ছে আপনার বিভিন্ন স্পেশাল ফিচার, এক একটা স্পেশাল ফিচারকে আমার সাইটের জন্য একটা স্পেশাল ফিচার হিসেবে কাজ করে। যে আমি চাচ্ছি আমার সাইটের স্পিডটা আপ করতে, তাহলে একটা স্পিড আপ প্লাগইন দিয়ে আমি সাইটের একটা নির্দিষ্ট অংশে কাজ করে হচ্ছে প্লাগইন গুলো। একটা নির্দিষ্ট পার্টিকুলার জিনিসের জন্য, যে আমার এসইও ফিল্ডগুলো চাচ্ছি, সেটার জন্য একটা এসইও প্লাগইন যদি আমি ইনস্টল করে নিই, সেটা আমাকে কাজ করবে। ঠিক তেমনি সাইটের স্পিড, সাইটের সিকিউরিটি, এটার জন্য প্লাগইনগুলো হচ্ছে এক একটা স্পেশাল ফিচার হিসেবে কাজ করে আমার সাইট ডেভেলপমেন্টের জন্য, মানে সাইটের থিমের সাথে। স্যার আমার একটা স্যার প্রশ্ন ছিল স্যার। বলেন। স্যার ওয়ার্ডপ্রেসে যদি স্যার আমরা বেশি প্লাগইন ইনস্টল করি, তাহলে কি স্যার সাইট ভারী হওয়ার সম্ভাবনা আছে? ইয়েস, বেশি প্লাগইন ইউজ করলে সাইট ভারী হওয়ার সম্ভাবনা আছে। যত কম প্লাগইন ইউজ করা যায়, প্লাগইন যত কম ইউজ করা যায় ততই ভালো। বুঝতে হবে, বুঝে শুনে সেই প্লাগইনটা ইউজ করতে হবে, আন্দাজের উপর প্লাগইন ইউজ করা যাবে না। ওকে, আচ্ছা, আমরা এখন হচ্ছে এই ওয়ার্ডপ্রেসটা এখান থেকে ডাউনলোড করতে পারবো। এখান থেকে ডাউনলোড দিলে এটা একটা জিপ ফাইল আকারে আমার পিসিতে ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হওয়ার পর আমি যেটা করব, সেই জিপ ফাইলটাকে আনজিপ করব, করে আমি আমার ফাইলটা ব্যবহার করার জন্য উপযোগী হবে। কিন্তু তার আগে আমাকে আরেকটা কাজ করতে হবে। সেই কাজটা হচ্ছে আমি যেহেতু এটা লোকাল সার্ভারে, আই মিন আমার পিসিতে ইউজ করব। আমরা বলেছিলাম যে আমরা অফলাইন এবং অনলাইন, যেহেতু আমরা এই মুহূর্তে ধরেন আমরা চাচ্ছি যে টাকা পয়সা খরচ করব না, তাহলে আমরা ফ্রি কিছু মানে শিখতে হলে আমাদের পিসিটাকে আমরা সার্ভার বানাবো। তাহলে আমাদের পিসিটা সার্ভার বানাতে হলে আমাকে আরো দুই একটা সফটওয়্যার ইউজ করতে হবে। এই যেই সফটওয়্যারটা আমাকে আমার এই ওয়ার্ডপ্রেসটাকে, আমি আমার সফটওয়্যারটা আমার পিসিতে ইনস্টল করে এটাকে সে সার্ভার হিসাবে ইউজ করবে, আমার কম্পিউটারটাকে সে সার্ভার হিসাবে ইউজ করে সে আমার ওয়েবসাইটটা প্রেজেন্ট করে দেখাবে আমাকে ইউআরএল এর মাধ্যমে। তার জন্য আমরা দু তিনটা সফটওয়্যার ইউজ করতে পারি। এই ক্ষেত্রে আমি আপনাদেরকে দুটো দেখাই, এরকম আর 5টা 7টা আছে, আপনারা আপনাদের সুবিধার মতো আর দেখে নিন পরে। প্রথম যে জিনিসটা আছে সেটা হচ্ছে আপনার XAMPP। এক্সাম্প একটা, হ্যাঁ, এক্সাম্প একটা আছে, একটা আছে হচ্ছে আপনার MAMP।
ম্যাম। এই দুটো থার্ড পার্টি সফটওয়্যার দিয়ে আমরা আমাদের পিসিগুলোকে আপনার সার্ভারে রূপান্তরিত করতে পারি। পিসিটাকে সে সার্ভার হিসাবে রূপান্তর করে আমাকে আমার ওয়েবসাইটটা এখানে প্র্যাকটিস করার জন্য অফলাইনে সে আমাকে সুযোগ করে দিবে। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা এত স্লো কেন? স্যার যেটা বেশি ইজি ওইটা দেখায়। আপনি তো পারেনই, আপনারা ইজি আর কঠিনের সমস্যা, আপনি তো সবই পারেন। না স্যার, আমি জ্যাম আর ম্যাম দিয়ে একবারও করি নাই। লোকাল হোস্টে করলে কম্পিউটারটা অনেক স্লো হয়ে যায়। আমার তো এমনি স্যার লো এন্ড পিসি। স্যার সবাই সচরাচর জামটা ইউজ করে বেশি। কোনটা ইউজ করে? স্যার জাম্পটা স্যার প্রথমেরটা। হ্যাঁ আচ্ছা, এক্সামটা ইউজ করে সবাই। আচ্ছা, এক্সামটা বেসিক্যালি ইউজ করে যারা উইন্ডোজ ইউজ করে বেশি তারা, কিন্তু আমি আমার যেহেতু আমি ম্যাক ইউজ করি, তো সেই ক্ষেত্রে আমার জন্য হচ্ছে আপনার এই ম্যামটা আমি কমফোর্টেবল পাইছি ইউজ করে। তো যাই হোক, এটা আপনারা এখান থেকে ডাউনলোড করবেন। এখানে এটা আপনার এই যদি এটা ফ্রি ডাউনলোড দেন, এটাও ইয়েতে উইন্ডোজে ইউজ করা যায়, ম্যাক এবং উইন্ডোজ দুটোতে ইউজ করা যায়। আর এক্সামটাতে হচ্ছে আপনার ম্যাক, উইন্ডোজ এবং লিনাক্স, এটা এই তিনটা সাপোর্ট হয়। এটা আসতেছে না যেহেতু, সামহাও লোড হচ্ছে না। যাই হোক, তো এটা আপনার ডাউনলোড করার পর আপনি আপনার পিসিতে এটাকে ইনস্টল করবেন। ইনস্টল করার পর আমি অলরেডি এটা আমার পিসিতে ইনস্টল করেছি, আমি একটু ওখান থেকে দেখাই। আমি ম্যামপে যদি ক্লিক করি, দেখেন আমার ম্যাপটা চলে আসছে এবং সে অটোমেটিক্যালি স্টার্ট হয়ে যাচ্ছে। আর আপনাদের উইন্ডোজের ক্ষেত্রে যারা ইউজ করতেছেন সেখানে হয়তো আপনার একটা স্টার্ট বাটন, যেটা যে আপনার এখানে বাটনটা অন্যরকম আসতে পারে, এটাকে স্টার্ট বাটনে দিয়ে এটাকে স্টার্ট করতে হবে। স্টার্ট করে পরে আপনি এখানে দেখেন একটা সেটিংসের আমরা কিছু জিনিস আছে, একটু দেখে নিই। সেটিংসগুলো এগুলো অ্যাজ ইউজুয়াল আমাদের দরকার নেই, আমাদের দরকার হচ্ছে সার্ভারের যে বিষয়টা। এখানে দেখেন এটা আমার অ্যাপ্লিকেশনস ম্যাম এইচটি ডক্সে এটা যাচ্ছে। এটা চাইলে আমি আমার মতো করে, এটা আপনারা আপনাদের মতো করে কোনো একটা মানে পজিশন জায়গা চেঞ্জ করে নিতে পারেন, যে আপনি চাচ্ছেন কোনো একটা অন্য জায়গায় এটা সেট করবেন, সেটাও আপনি করতে পারেন। ওকে ফাইন, সেটা আপনার ইচ্ছা। আপনি সি ড্রাইভে না করে ডি ড্রাইভে অন্য জায়গায় নিয়ে এটাকে আপনার ফাইলগুলো, এই ওয়ার্ডপ্রেসের ফাইলগুলোকে রাখতে পারেন। ওকে, এটা এখানে একটু দেখলেই হবে। এরপর হচ্ছে আপনার এই যে ওয়েব স্টার্টে আমরা যাই। ওয়েব স্টার্টে আসলে সে আপনার এরকম ব্রাউজারের মধ্যে নিয়ে আসবে। আসার পর এখন আমরা যে সাইটটা আমাদের কম্পিউটার ইনস্টল করব, ইনস্টল করতে হলে এখন আমাদের একটা এটার ডাটাবেজ আমি হচ্ছে যে ফাইলগুলো আছে, ছবি, তারপর কোড, এই জিনিসগুলো রাখার জন্য আমাদের একটা জায়গা লাগবে, বা এগুলো এডিট করার জন্য আমাদের একটা প্যানেল লাগবে। সেই প্যানেলটাকে বলা হয় আপনার, আপনি এখান থেকে টুলসে যাবেন, সেটাকে বলা হচ্ছে পিএইচপি মাই অ্যাডমিন। তো পিএইচপি মাই অ্যাডমিনে আপনি যখন আসতেছেন, পিএইচপি মাই অ্যাডমিনে ক্লিক করার পর আপনাকে সেই সাথে সাথে এইরকম একটা ড্যাশবোর্ডে নিয়ে আসবে। নিয়ে আসার পর আপনার তো কাজ হচ্ছে প্রথমে আপনি ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করলেন, ডাউনলোড করে চুপচাপ বসে রইলেন। তারপর আপনি ম্যামটা ডাউনলোড করলেন, ম্যামটা ইনস্টল করলেন, করে আপনি এখানে এসে ডাটাবেস তৈরি করবেন। এই যে ডাটাবেস আমি ক্লিক করলাম, এখানে নামটা দিবেন, দিয়ে আমি যেরকম এই যে ডব্লিউপি টেস্ট দিয়ে ওয়ার্ডপ্রেস তৈরি করছি, এরকম ক্রিয়েট দিবেন। ক্রিয়েট দেওয়ার পর এই যে এই পাশে দেখেন এই যে আপনার ডব্লিউপি টেস্ট, আমার যে ডাটাবেস তৈরি হয়ে গেছে ডব্লিউপি টেস্ট, এরকম আপনার ডব্লিউপি টেস্ট দেখেন, এটাতে আমি ফাইল দিয়েছি, এখানে অনেকগুলো ডেটা চলে আসছে, যেহেতু এটা আমার অ্যাক্টিভ আছে, যেটা আমি সকালের ব্যাচে করিয়েছি সে কারণে। তো পিএইচপি মাই অ্যাডমিনে এসে আমরা ডাটাবেসটা তৈরি করলাম, তৈরি করে এখানে আমাদের ডাটাবেস নাম দিলাম, এটুকুই আমাদের কাজ। এখন এখানে একটা বিষয় হচ্ছে, আমরা এই যে ডাটাবেস নামটা যেটা ডাব্লিউপি আন্ডারস্কোর টেস্ট, বা যেই নামটা আমি দিয়েছি সেই নামটা আমি খেয়াল রাখবো। নামটা আমার লাগবে হচ্ছে, যখন ধরেন আমি আরেকটা ডাটাবেস যদি এখানে তৈরি করি,
PHP my admin দিয়ে এখানে wp b5 wp b5 দিয়ে আমি একটা ডাটাবেস ক্রিয়েট করি। ওকে, দেখেন আমি wp b5 দিয়ে একটা ডাটাবেস তৈরি করলাম, ঠিক আছে। তৈরি করে আমি এটা এটাকে ক্লোজ করে দিলাম। এবার ডাউনলোডসে দেখেন যে আমি ওয়ার্ডপ্রেসটা যে নামিয়েছিলাম এর আগে, সেই ওয়ার্ডপ্রেসটা এখানে আছে। এটাকে আমি আনজিপ করি। আচ্ছা, আনজিপ করার পর যে ওয়ার্ডপ্রেস জিনিসটা দেখতে পাচ্ছি, এটাকে আমি কপি করলাম এখান থেকে। কপি করে অ্যাপ্লিকেশনস ম্যাম পেজে এখানে পেস্ট করলাম। আচ্ছা, পেস্ট করে আমি এটাকে যদি একটু রিনেম করে দিই আমার বোঝার জন্য, wp b5, ওকে, এটা রেখে দিলাম এখানে। এবার দেখেন মাই ওয়েবসাইট আমাকে যে wp টেস্ট এবং wp b5 দুটো জিনিসই দেখাচ্ছে, তাই না? দেখাচ্ছে? জি স্যার। আপনাদেরকে ঠিক এরকমই দেখাবে। এখন আমি wp b5 সকালে যেটা তৈরি করেছিলাম সেই জিনিসটা আপনাদের না দেখিয়ে একদম পুরোটা কমপ্লিট দেখাচ্ছি। ডাউনলোড করার প্রসেস এখানে আসলো, আসার পর এখানে আমি ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পর দেখেন সে আমার কাছে এই যে এখন ইনস্টলেশন ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন করবে আমার সাইটে। সে আমার কাছে ইনস্টল করার জন্য পারমিশন চাচ্ছে। ওকে, পারমিশন করার ক্ষেত্রে সে আমাকে বলে দিচ্ছে যে সে ডাটাবেস নেম, ডাটাবেস ইউজার নেম, ডাটাবেস পাসওয়ার্ড, ডাটাবেস হোস্ট এবং ডাটাবেস প্রিফিক্স থেকে শুরু করে আদার্স যে বিষয়গুলো আছে এগুলোর কথা সে আমাকে বলে দিচ্ছে যে এগুলো আমার লাগবে। Welcome to WordPress. Before getting started, we need some information on the database. You will need to know the following items before proceeding. আমার এই জিনিসগুলো লাগবে। ওকে, লেটস মুভ। এখন এই ডাটাবেস নেম আমি দিয়ে আসছিলাম ওখানে, মনে আছে আমার wp b5 b5 ডাটাবেস নেমটা আমার এক্স্যাক্টলি ডাটাবেস নেমটা ওখানে যেটা দিয়ে আসছি ওই নামে দিতে হবে, তাহলে সে ওইখানে এটাকে মানে বুঝতে পারবে সে কোথায় ইনস্টল হবে। ইউজার নেম আমি রুট দিয়ে দিলাম, এটাও রুট দিয়ে দিলাম। এটা লোকাল হোস্ট থাকলো, আর হচ্ছে আপনার টেবল প্রিফিক্সটা আপনার wp আন্ডারস্কোর দিয়ে সে পরে টেবিলগুলো তার মতো করে নিবে wp তৈরি। ঠিক আছে, আমি সাবমিট দিলাম। ইনস্টলেশন রান করতে বলছে, দিয়ে দিলাম। সাইট টাইটেল dm5 দিলাম সাইট টাইটেল। ইউজার নেম দিয়ে দিলাম অ্যাডমিন, পাসওয়ার্ড দিয়ে দিলাম অ্যাডমিন।
এটা আমি জাস্ট আমার যেহেতু পরীক্ষার জন্য আমি আমার সাইটটা দেখবো, সেই কারণে অ্যাডমিন পাসওয়ার্ড দিলাম। আপনারা আপনাদের মতো করে কঠিন পাসওয়ার্ড দিবেন, যাতে করে পাসওয়ার্ডটা মানে হ্যাক না হয়। যেহেতু আপনার এটা আমি আমার সাইটে কি বলে অফলাইনে চেক করবো, সেই কারণে আমি খুব সহজ একটা পাসওয়ার্ড দিলাম। ওকে, কনফার্ম ইউজিং পাসওয়ার্ড। এখানে আমার ইমেল আইডি চাচ্ছে, ইমেল আইডি দিয়ে দিলাম। আচ্ছা, এখন এখানে একটা বিষয় হচ্ছে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি। আমার এটা যেহেতু আমি অফলাইনে জাস্ট শেখার জন্য ইনস্টল করতেছি, তাই আমি এখানে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটিটা অফ করে দিব। ঠিক আছে, এনকারেজ সার্চ ইঞ্জিন ফ্রম ইন্ডেক্সিং দিস সাইট। ডিসকারেজ সার্চ ইঞ্জিন, আমি সার্চ ইঞ্জিনকে আমার সাইটটা আপনার ইন্ডেক্স করতে দিচ্ছি না। আর যখন আপনারা সরাসরি ওয়েবে ইয়েতে অ্যাপ্লিকেশন করবেন, কি বলে অনলাইনে করবেন ইনস্টলটা, তখন এটা টিক দেওয়ার দরকার নেই। ওকে, ইনস্টল ওয়ার্ডপ্রেস। ওকে, লগইন দিয়ে দিই। এবার আমার পাসওয়ার্ড অ্যাডমিন। ডান, আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন কমপ্লিট করে ফেলেছি। আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটের ড্যাশবোর্ডে চলে এসেছি। ঠিক আছে, তো এখানে আমাদের ড্যাশবোর্ডের মধ্যে কিছু জিনিস প্রথমেই থাকে, যে জিনিসগুলো আসলে সবসময় আমাদের দরকার নেই। আমরা কিছু জিনিস আপনার এখান থেকে কমায় ফেলতে পারি, এগুলোকে আমরা মিনিমাইজ করে রাখি, এগুলো আমাদের দরকার নেই। আর এই জিনিসটাকে আমরা ডিসমিস করে দিই, এগুলো পরে আমরা দেখতে পারবো, কোনো সমস্যা নেই। সব মিনিমাইজ থাকুক। আমাদের একটা পোস্ট আছে। এবার চলুন আমরা আমাদের এখানে যদি ক্লিক করি DM5, এখানে ক্লিক করার পর সরাসরি সে আমাদের সাইটে আমাদেরকে নিয়ে আসতেছে। এটা হচ্ছে আমাদের সাইট, যেটা আমরা ইনস্টল করলাম ওয়ার্ডপ্রেস একটা ফ্রি থিম ইউজ করে। এখন এই থিমটার এই যে নিচে দেখেন আমাদের এই যে এই জিনিসগুলো যেগুলো, এগুলোকে বলা হচ্ছে সাইড বার। এই থিমের ডিজাইনটা এইরকম যে এটা সাইড বার সাধারণত আমরা মনে করে থাকি যে সাইটের ডান পাশে থাকবে। সাইড বার যেটা বলা হচ্ছে সাইড বার, মানে একটা সাইডে থাকবে, হয় বাঁ পাশে অথবা ডান পাশে। সাধারণত ডান পাশে থাকে, কিন্তু সাইড বার ডাজন্ট মিন সবসময় ডান পাশে বা বাঁ পাশে থাকতে হবে। এটা থিম টু থিম ডিজাইনটা চেঞ্জ হয়। তো এই সাইডটাতে সাইড বারটা আছে নিচে। ঠিক আছে, এই সাইডটাতে সাইড বারটা আছে নিচে। ওকে, এবার আমরা একটু আমাদের what's new 5.5.5 speed security হাবি জাবি। আমরা ড্যাশবোর্ডে আসলাম। ড্যাশবোর্ডে আসার পর প্রথমে যে জিনিসটা দেখেন এখানে হচ্ছে আপডেট। আচ্ছা, আপডেটের মধ্যে এখানে আসলে দেখবেন আমরা যে থিম অথবা প্লাগইন ইউজ করতেছি ওগুলোর কোনো আপডেট আসলো কিনা। ওগুলোর যদি কোনো আপডেট আসে তাহলে আমরা এই আপডেটের এই জায়গাটা আসলে সেই আপডেটটা পেয়ে যাব। আমরা সেই আপডেটটা এখানে দেখতে পাবো। সেই আপডেটটা এখানে দেখে আমরা এখান থেকে আমাদের এই সফটওয়্যারটাকে আপডেট করতে পারবো। ঠিক আছে, আমরা এখান থেকে আপডেট করতে পারবো। আর এই ইনস্টলেশন দিয়ে শুরু করে প্লাগইন থিম কোনটার আপডেট আসছে এখানে দেখে আপডেটটা দিয়ে দিব। ওয়ার্ডপ্রেস সবসময় একটা জিনিস মনে রাখতে হবে, আমরা যেন আপডেটটা সবসময় আপডেটেড ভার্সনে কাজ করি। তা না হলে ব্যাকডেটেড ভার্সনে কাজ করলে ওইটাতে হ্যাক হওয়ার কিংবা আপনার সিকিউরিটি লস হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। আপডেটগুলো সবসময় দিয়ে রাখতে হয়, কারণ আপডেটে ওরা ওই জিনিসগুলো সলভ করে ফেলে। এরপর আসি আমরা পোস্ট।
দেখেন পোস্টের ক্ষেত্রে আমরা এই মুহূর্তে যে একটা পোস্ট বাই ডিফল্ট এই থিমের সাথে আমাদেরকে দিয়ে দিয়েছে, সে কারণে সে একটা পোস্ট দেখাচ্ছে। পোস্টটা অথরকে অ্যাডমিন অ্যাডমিন এই পোস্টটা দিয়েছে, ক্যাটাগরি আনক্যাটাগরাইজ, ট্যাগস কোনো ট্যাগস নাই, কখন পাবলিশ হয়েছে ডিটেল টেক্সট। এখন আমরা যদি একটা নতুন পোস্ট ক্রিয়েট করতে চাই, আমরা অ্যাড নিউতে গেলাম, আমার এই পিসিটার মধ্যে দুইটা ইনস্টল করা, তো এই কারণে এটা অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। একটাকে ফেলে দিতে হবে দ্রুত কাজ শেষ করে। ও টাইটেল, টাইটেল দিলাম হ্যাপি লাইফ, টাইটেল নিচে কন্টেন্ট দিলাম হাউ টু বি হ্যাপি। ওকে, দিয়ে আমরা দেখেন চাইলে এটাকে সরাসরি পাবলিশ করতে পারি, অথবা আমরা যদি এখানে ডকুমেন্টসে আসি তাহলে দেখেন এখানে আরো কত কিছু আছে। এটা ভিজিবিলিটি আমি পাবলিক করব নাকি প্রাইভেট রাখবো নাকি আপনার পাসওয়ার্ড প্রোটেক্টেড রাখবো, এটা কি আমি পাবলিশটা কখন করবো। আমি চাইলে আজকে কন্টেন্ট তৈরি করলাম, এটা ধরেন শিডিউল করে দিলাম যে আগামীকালকে, পরশু, বা ধরেন তারপর এক সপ্তাহের কন্টেন্ট আমি একবারই আপনার প্ল্যান করে এটা সময় সময় কত মতো করে পাবলিশ করতে পারি আমার ইচ্ছা মতো। ওকে, পেন্ডিং রিভিউ ক্যাটাগরি, যেটা কোন ক্যাটাগরিতে আমি ফেলবো, যেহেতু কোনো ক্যাটাগরি আমি করি না, এটা আনক্যাটাগরাইজ আছে। ট্যাগ, আমি কোনো ট্যাগ দিব কিনা, এটার কোনো ট্যাগ আছে কিনা। ফিচার্ড ইমেজ, ওকে আমরা ধরুন একটা ইমেজ ইউজ করি এটার জন্য। আচ্ছা, আমরা এইটা এই ছবিটা নিয়ে এখানে এখান থেকে দেখেন আমরা মিডিয়া ফাইল আপলোড দিয়ে আমরা এটা নিলাম ছবিটা। আচ্ছা, ছবি আপলোড করার পর আপনার অল্টার টেক্সট, ছবি আপলোড করার ক্ষেত্রে আমি সময় চেষ্টা করবো একটা অল্টার টেক্সট দিতে, টাইটেল, ক্যাপশন, ডেসক্রিপশন এগুলো দিয়ে, আর আমাদের ফাইল ইউআরএল তো ইউআরএলই আসছি, এটা দিয়ে আমরা এখানে দিয়ে দিলাম। অল্টার টেক্সটটা হচ্ছে কি, যদি আমার ছবিটা কখনো প্রেজেন্ট না হয়, ছবির বদলে অল্টারনেটিভলি কোন টেক্সটটা দেখাবে, মানে কোন এই টেক্সটটা তাহলে ছবিটাকে রিপ্রেজেন্ট করবে, এমন একটা টেক্সট দেয়। অল্টার টেক্সট হচ্ছে ওই জিনিসটা, বুঝতে পারছেন? দিয়ে আমি সেট ফিচার্ড ইমেজ দিয়ে দিলাম, এটা এখানে চলে আসলো। চলে আসার পর এই জিনিসটাকে আপনার আমরা প্রিভিউ করতে পারি অথবা পাবলিশ, সরাসরি পাবলিশ করলাম, ভিজিবিলিটি পাবলিশ দিয়ে দিলাম।
ওকে, পাবলিশ যখন দিয়ে দিলাম তাহলে এবার একটু পোস্টটাকে ভিউ করি। এই দেখেন আমাদের একটা পোস্ট হয়ে গেল, হাউ টু বি হ্যাপি আমরা লিখছিলাম, এটা মাঝখানে একটা ইমেজ আবার দিয়ে দিলাম। এগুলো আসলে আপনার প্রত্যেকটা থিম টু থিম আমরা যে একটা ইমেজ আপলোড করলাম, একটা থিম টু থিম এখানে ধরুন প্রেজেন্ট করতেছে একরকম ভাবে, যদি আমরা থিমটা চেঞ্জ করি এটা প্রেজেন্ট হবে অন্যরকম ভাবে। এটা এক একটা থিমের প্রেজেন্টেশন এক রকম, ঠিক আছে? আচ্ছা, আমরা আসতেছি ওয়ান বাই ওয়ান। এরপর হচ্ছে আপনার মিডিয়া। মিডিয়া সেন্টারটা হচ্ছে আমাদের লাইব্রেরি, যেখানে আমাদের ভিডিও এবং হচ্ছে আপনার ইমেজেসগুলো আমরা আমাদের মতো করে এখানে সাজায় রাখতে পারবো। আমরা চাচ্ছি যে আমাদের ভিডিওগুলো অথবা ইমেজগুলোকে আমরা এখানে গুছায় রাখবো, তাহলে এখানে আপলোড করে রাখতে পারি, পরে যখন যেটা প্রয়োজন এখান থেকে আমি মিডিয়া থেকে টান দিয়ে ওখানে ইউজ করতে পারি, অথবা ধরেন অ্যাড নিউ যদি হয় এখান থেকে অ্যাড দেওয়া যায়, আমি নতুন কোনো মিডিয়া এখানে আপলোড করে ফেলতে পারি। এরপর পেজেসের ক্ষেত্রে আমরা এই মুহূর্তে আমাদের প্রাইভেসি পলিসি পেজ আর একটা স্যাম্পল পেজ যে দুটো আছে এটা আছে। আমরা চাইলে আমাদের সাইটে বিভিন্ন রকমের কন্ট্যাক্ট পেজ, আপনার প্রোডাক্ট পেজ, ব্লগ পেজ, এখান থেকে আমরা পেজ তৈরি করতে পারি। পেজ তৈরি করব, একটা একটা করে অ্যাড নিউ পেজ দেবো, পেজটা কোন ক্যাটাগরির আন্ডারে যাবে ওভাবে ওটাকে আমরা সেট করে ফেলবো। কমেন্টসটা এটা তো মানে কিছু না, অ্যাপিয়ারেন্স। আমাদের অ্যাপিয়ারেন্সটা দেখেন, অ্যাপিয়ারেন্সটা ইম্পর্টেন্ট। আমরা থিমের কথা বলছিলাম, সো আমরা যখন একটা থিম নিয়ে কাজ করব, আমরা এই মুহূর্তে একটা থিমে কাজ করতেছি যেটা অ্যাক্টিভ হচ্ছে 2020 একটা থিম আমাদের এই মুহূর্তে অ্যাক্টিভ আছে, কিন্তু আমরা যদি একটু wordpress.org তে যাই, এখানে আমরা দেখছি বেশ কিছু থিমসে গেলাম। দেখেন এই যে এখান থেকে পপুলার থিম, অনেকগুলো থিম আছে, পপুলার, লেটেস্ট, ফিচার, টোটাল 3953টা থিম আছে। আমরা এখানে অনেকগুলো থিম আছে, থিম পাচ্ছি। সেখানে একটা থিমের উপর ধরলে সে বলছে ডাউনলোড, তাই না? আমরা একটা থিম ডাউনলোড করে এটা কাজ করতে পারি। তো আমাদের আসলে এটা ডাউনলোড করার দরকার নেই, আমরা থিমটা ডাউনলোড করব না, আমরা আমাদের এখানে এসে এই যে অ্যাড নিউ থিমে যখন যাচ্ছি তখন এই wordpress.org তে যে থিমগুলো আছে ওই থিমগুলো এখানে চলে আসবে। দেখেন যে ফিচার, পপুলার, লেটেস্ট, এখানে কিছু থিম আমরা পাচ্ছি। এর মধ্যে আমাদের ধরেন যে 2020 এটা অ্যাক্টিভ দেখাচ্ছে। যদি কোনো একটা থিম আমাদের এই প্রেজেন্ট কি বলে ভার্সনটার সাথে কম্পিটেবল না হয়, তখন নিচে সে এখানে দেখাবে যে এটা এটার সাথে কম্পিটেবল না। সেই জিনিসটা আমাদের থিমটা ইনস্টল করার সময় খেয়াল রাখতে হবে, যেটা কম্পিটেবল না বা এমন কোনো অপশন আসতেছে কিনা। আমরা যদি ধরেন এখানে এটা একটা পোর্টফোলিও টাইপ যদি প্রিভিউ করি, এটাকে ইনস্টল করি। ইনস্টল করলাম, করে অ্যাক্টিভ দিয়ে দিলাম। ওকে,
এই মুহূর্তে আমার অ্যাক্টিভ থিম হচ্ছে এটা, কিছুক্ষণ আগে ছিল এটা। এখন যদি আমি আমার সাইটটা একটু ভিজিটে যাই বা সাইটটা এখানে আছে, রিলোড মারি, দেখেন আমার সাইড বার যেগুলো আগে নিচে ছিল ওগুলো উপরে চলে আসছে, তাই না? আমার সাইটের ডিজাইনটা চেঞ্জ হয়ে গেছে। সো থিম টু থিম আসলে সব কিছুই চেঞ্জ হয়ে যাবে। থিম আমরা এভাবে ইনস্টল করব, এবং আমরা যখন থিম ফরেস্টে কিছুক্ষণ আগে দেখছিলাম, থিম ফরেস্ট থেকে ধরেন আমরা একটা থিম পারচেজ করেছি, থিম ডাউনলোড করে যখন আমরা এই থিমটা ইনস্টল করবো কি হবে, তাহলে আমরা এই অ্যাড নিউতে যে এই দেখেন আপলোড থিম, আমরা যে থিমটা থিম ফরেস্ট বা কোথাও থেকে একটা থিম নামালাম, নামানোর পর ওই থিমটা একটা জিপ ফাইলে থাকবে, জিপ ফাইলটাকে এখান থেকে চুজ ফাইল দিয়ে দিলেই হয়ে গেল, এটা আপলোড হবে, আপলোড হলে পরে আমরা ইনস্টল করে নেব। এভাবে আমরা বাইরে থেকে একটা থিম ইনস্টল করতে পারি আমাদের ওয়ার্ডপ্রেস সাইটে। কাস্টমাইজেশন, কাস্টমাইজেশনে বেসিক্যালি দেখেন এখানে প্রত্যেকটা জায়গায় একটা করে কলম দেখাচ্ছে, কলমগুলো আপনি শুধু দেখতে পাবেন, অন্যরা না। আপনি সরাসরি এখানে ক্লিক করে এটা কাস্টমাইজ করতে পারবেন, এডিট করতে পারবেন, সেই কারণে এখানে এই কলমটা দেখাচ্ছে। এটা টাইটেল থেকে শুরু করে কি কি জিনিস আছে, সার্চ বারটাকে আপনি কি নামে দিতে চান, এটারও আপনার কাছে রিসেন্ট পোস্ট, এটাকে কি নামে দিতে চান, পোস্ট নাম্বার, কয়টা পোস্ট আপনি দেখাবেন, রিসেন্ট পোস্ট কি 5টা থাকবে না 10টা থাকবে, সেই জিনিসগুলো, রিসেন্ট কমেন্টস, কমেন্টসের ক্ষেত্রে আপনি কয়টা কমেন্টস থাকবে, সেই জিনিসগুলো এখানে আপনি দেখাতে পারতেছেন। অ্যাড উইজেট মানে হচ্ছে এই যে এই জিনিসগুলো, এগুলোকে বলা হচ্ছে উইজেট। আপনি চাইলে এখানে আরেকটা উইজেট অ্যাড করতে পারেন। এই যে এখান থেকে যে উইজেটগুলো আছে, অডিও, ক্যালেন্ডার, পেজেস, মেটা, এইগুলোকে আপনি আরএসএস ফিড এগুলো এখানে ঠিক করতে পারেন। কাস্টমাইজেশন গেল, উইজেটটা, উইজেট হচ্ছে আপনার দেখেন যে এখানে যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো উইজেট। আপনার টেক্সট, ক্যালেন্ডার, এখানে আপনার এক একটা থিমে উইজেট এক একটা দেখাবে, দুটা তিনটা, এখানে ফুটারের মধ্যে আহ, একটা দুটো তিনটে চারটা চারটা পর্যন্ত উইজেট আপনি দিতে পারবেন ফুটারে। আপনি চাইলে এখান থেকে অনেকটা রিসেন্ট পোস্ট বা পেজেস, গ্যালারি একটা উইজেট এখানে অ্যাড করবেন, জাস্ট টেনে এনে এখানে ছেড়ে দিলেই হবে। এখন এটা যদি এখান থেকে টেনে এনে নিচে দিতে চান নিচে দিতে পারবেন, এগুলোকে আপনার মতো করে আপনি শাফল করতে পারবেন, এটাকে এডিট করতে পারবেন, নাম দিতে পারবেন, ডিলিট করতে চাইলে এখান থেকে জাস্ট ডিলিট দিলেই ডিলিট হয়ে গেল। উইজেটগুলো এখানে সাজিয়ে নেবেন ওভাবে। আমরা যদি গ্যালারি একটা উইজেট এখানে অ্যাড করি, কর্পোরেট গ্যালারি, কর্পোরেট গ্যালারি দিয়ে সেভ দিই। ওকে, এই দুইটা ইমেজ আমি ক্রিয়েট নিউ গ্যালারিতে দিয়ে দিলাম, ইনসার্ট গ্যালারি, ওকে, সেভ দিয়ে দিলাম, সাইটে আসলাম, সাইটটা একটা রিলোড মারলাম, এই যে দেখেন কর্পোরেট গ্যালারি, আমার কর্পোরেট গ্যালারিতে দুইটা ইমেজ রেডি হয়ে গেছে, অ্যাড হয়ে গেছে। উইজেটগুলো আমরা এভাবে অ্যাড করতে পারবো, ঠিক আছে। থিম, উইজেট, মেনু,
মেনুসটা আমরা আমাদের মতো করে মেনুতে যা যা থাকে ওভাবে মেনু আমরা সেট করে নিব। আমরা এখানে একটা মেনু সেট করি, এখানে আপনার হোম স্যাম্পল পেজ এরকম আপনি মানে কয়েকটা মেনু সেট করে নেবেন। মেনুর আন্ডারে সাব মেনু তৈরি করতে পারবেন। এটা যদি টেনে এখানে দেন তাহলে এটার আন্ডারে এটা সাব মেনু হয়ে যাবে। এটার ব্যাকগ্রাউন্ড থিম এডিটর একটা জিনিস, এই থিম এডিটরে আপনারা যাবেন না। থিম এডিটরটা বেসিক্যালি হচ্ছে যারা একটু আরেকটু টপ এন্ডের কোডার বা যে আসলে কোডিং পারে, থিম এডিট করতে পারে প্রো লেভেলের লোকজন, তাদের জন্য হচ্ছে থিম এডিটর। থিম এডিটরটাতে আপনারা কখনোই যাবেন না। এরপর আমরা আসি প্লাগইনসে। এরপর আমরা আসি প্লাগইনসে। প্লাগইনসের মধ্যে হচ্ছে আপনার ইনস্টল প্লাগইনস, আমাদের কি কি প্লাগইনসের মধ্যে অ্যাড করা আছে, অথবা আমরা যদি অ্যাড নিউ প্লাগইনস দিতে পারি। প্লাগইনসের ক্ষেত্রেও আমাদের থিমের মধ্যে ব্যাপারটা সেম, যে আমরা যদি কোথাও থেকে প্লাগইনস কিনে আনি বা বাইরের কোনো প্লাগইনস ইউজ করতে চাই, এখানে অ্যাড নিউতে যাব। যে অলরেডি এক্সিস্টিং যে থিম প্লাগইনস গুলো আছে মার্কেটে, যদি আমি এখান থেকে কোনো একটা প্লাগইনস নিতে চাই, কিওয়ার্ড দিয়ে এখান দিয়ে আমি সার্চ দিতে পারি, অথর বা ট্যাগ দিয়ে এখানে সার্চ করে আমি প্লাগইনস গুলো আনতে পারি এক। অথবা আমি আমার একটা আপলোড প্লাগইন, যে আমি আগে যেভাবে বলছি ওভাবেই আপলোড করে এখানে চুজ ফাইল দিয়ে আপলোড করতে পারি। পপুলার প্লাগইনস, আপনি এখান থেকে পপুলার কোনটা, যে প্লাগইনটা আপনার মনে হয় দরকার আপনার সাইটের জন্য, আপনি সেই প্লাগইনটা ইউজ করতে পারেন। ওকে, এবার আসি আমরা ইউজারের ক্ষেত্রে। দেখেন আপনি এখানে কয়েকটা ফেসবুকে যেমন আমরা পেজে ইউজার ক্রিয়েট করতে পারি, ঠিক এখানে আপনি আমরা ইউজার ক্রিয়েট করতে পারি। অ্যাড নিউতে যদি আমি যাই, অ্যাড নিউতে যাওয়ার পর আমরা এখানে দেখেন ইউজার নেম, ইমেল আইডি, তার ফার্স্ট নেম, লাস্ট নেম, ওয়েবসাইট দিয়ে পাসওয়ার্ড দিয়ে আমি তাকে এই যে রোল কন্ট্রিবিউটর, তার রোলগুলো একটা দুইটা তিনটা চারটা রোল সেট করা যায়। সো আপনারা প্রত্যেকেই এই ওয়েবসাইটটা যখন তৈরি করবেন, তৈরি করে এরকম রোল সেট করবেন, চারটা রোল দিয়ে চারটা ইউজার ক্রিয়েট করবেন, এক একটা রোলের এক একটা কাজ। আমি যখন এখানে হচ্ছে আমি হচ্ছে আপনার কি বলে অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে আছি বা অথর হিসেবে আছি, আমি সবগুলো এখানে মেনু দেখতে পাচ্ছি। যখন আপনি একটা রোল এখানে ডিভাইড করে দিবেন, যে কন্ট্রিবিউটর, অথর বা এডিটর, সে দেখবেন আস্তে আস্তে তার এই এই সাইড মেনুগুলো কমে যাবে, সে সবগুলো মেনু চাইলে এসে দেখতে পারবে না, তার মেনু সংখ্যা কমে আসবে। ঠিক আছে, সো এটা এই রোলগুলো দিয়ে আপনারা একটা একটা করে ইউজার ক্রিয়েট করবেন, ক্রিয়েট করে এগুলো চেক করবেন, ক্রস চেক করবেন যে কোনটা দিলে কি কি রোল থাকে। ওভাবে আপনি যখন কাউকে এখানে অ্যাক্সেস দিবেন, তখন ওভাবে তার রোলটা সেট করে অ্যাক্সেস দিবেন। ঠিক আছে, এরপর হচ্ছে আপনার সেটিংস। টুলসটা আপাতত দরকার নেই, আপনারা টুলসে পরে আসেন। সেটিংসে আসলে আপনি পুরো সাইটের, যে আমাদের নাম দিয়েছিলাম, সাইট নেম থেকে শুরু করে ট্যাগলাইন, পুরো ইউআরএল থেকে শুরু করে যা যা আছে হাবি জাবি, ইমেল আইডি থেকে শুরু করে কিভাবে নেম, ডেট ফরম্যাট কিভাবে, টাইম ফরম্যাট কিভাবে, একদম দুনিয়ার যত বিষয়বস্তু আছে সব কিছু এখান থেকে চেঞ্জ করতে পারবেন। জেনারেল রাইটিং, রিডিং, ডিসকাশন, মোড, এই জিনিসগুলো, এগুলো সবই দিয়ে সম্ভব। এটা আপনারা ওয়ার্ডপ্রেসের, আমি এটা হচ্ছে একদম ফ্রম দ্য মানে ভেরি বিগিনিং বেসিক দেখাই দিলাম। আর যেটা আমি গতকালকে বলেছিলাম, এলিমেন্টর প্রো দিয়ে আপনারা যদি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে একটা সাইট কোড তৈরি করতে চান, সেই ক্ষেত্রে আপনারা আস্তে আস্তে ভিডিওগুলো দেখবেন। এটা একদিনে শেখার বিষয় না, এটা দেখবেন, অল্প অল্প করে দেখবেন, অল্প অল্প করে শিখবেন। এক একদিন এক একটা টুলের ব্যবহার শিখবেন, এক একদিন এক একটা ফিচার শিখবেন। একদিনে পুরো সাইট তৈরি করতে যাবেন না, তাহলে কিছুই মনে থাকবে না। প্র্যাকটিস করবেন, এটা প্র্যাকটিসের ব্যাপার। অন্তত মাসখানেক প্র্যাকটিস করেন একদিনে এক একটা অপশন নিয়ে, তাহলে আপনারা আস্তে আস্তে এটা দেখে ফেলতে পারবেন, আস্তে আস্তে এটা ওয়ার্ডপ্রেসে ইমপ্রুভ করতে পারবেন। ঠিক আছে, কারো কোনো কোয়েশ্চেন আছে? কেউ কিছু বলতে চান? স্যার অ্যাডভার্টাইজ থেকে মানে অ্যাড দেওয়া যায় কিনা, অ্যাড দেওয়া টাকা ইনকাম করা যায় কিনা? কোথায়? এই ওয়ার্ডপ্রেসে যে ওয়েবসাইটটা তৈরি করতেছে। ওয়ার্ডপ্রেসে ওয়েবসাইটে তৈরি করে অবশ্যই টাকা ইনকাম করা যাবে। আপনি আগে একটা ওয়ার্ডপ্রেসের একটা ধরেন একটা যে কোনো একটা নিশ নিয়ে একটা ওয়েবসাইট তৈরি করবেন, বা ধরেন আপনি ট্রাভেল নিয়ে লিখলেন, আপনি ইলেকট্রনিক্স নিয়ে লিখলেন, আপনি একটা নিউজ পোর্টাল বানালেন, বানায়ে ওই সাইটটাতে যখন লোকজন ভিজিট করা শুরু করবে, তখন আপনি অ্যাডসেন্সের জন্য
অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাডসেন্স আপনাকে অ্যাপ্রুভাল দিয়ে দিলে তখন আপনার এখানে অ্যাড আসবে, লোকজন ভিজিট হবে, ভিজিটর বাড়বে, অ্যাড আসবে, ওভাবে অবশ্যই টাকা ইনকাম করা যায় ভাই। ওভাবে অনেকেই টাকা ইনকাম করতেছে। তার আগে ওয়ার্ডপ্রেসটা একটু শিখেন, একটু সময় দেন, ১ মাস ২ মাস সময় দেন, শিখে তারপর আগান, তারপর করবেন। আর আরেকটা জিনিস যেটা হচ্ছে, আপনারা কেউই ২ নাম্বার কোনো কিছু করবেন না। ২ নাম্বার বলা বলতে অনেকেই হচ্ছে আপনার থিম, ওই যে আহ, এক একটা থিম এখানে দেখা যায় $৫০ বা $৬০ একটা থিম পাওয়া যায় থিম ফরেস্টে। ওখান থেকে প্রয়োজনে একজন বা দুজন মিলে একটা থিম কিনে নেবেন, কারণ ওই থিমগুলো মনে হয় ৩টা ওয়েবসাইটে বেশি ইউজ করা যায় না। সোফার আমি যেটুকু জানতাম, এখনকার প্রেজেন্ট রুলসটা আমি জানি না, হয়তো জেনে যাবো, কারণ এটা নিয়ে অনেকদিন ঘাটাঘাটি করা হয় নাই, যেহেতু এই ফিল্ডে আবার চলে আসলাম ট্রেনিংয়ে, ডিজিটাল মার্কেটিং এর সাথে থাকবো। তো এটা আশা করি ২-৪ দিনের মধ্যে আমি আরো আপডেট হয়ে যাবো সবকিছু। তো থিম কেনার ক্ষেত্রে কখনোই আপনারা ওই যে দেখবেন ফেসবুকে বা বিভিন্ন জায়গায় অ্যাড দেয় যে আপনি ভালো ভালো যে ব্র্যান্ডেড ভালো থিমগুলো, নিউজ পেপার বা জেনেসিস, এই যে এই সমস্ত পপুলার যে থিমগুলো, এই থিমগুলো ওনারা দিচ্ছে ১,০০০ টাকা দিয়ে ৫টা থিম একদম আজীবনের জন্য। এগুলো ভুয়া কথা। ওগুলো কিনবেন, সাইট ডেভেলপ করবেন, ২ মাস ৩ মাস ৪ মাস কষ্ট করে একটা সাইট বানালেন, হঠাৎ করেই দেখবেন যে থিমটা বসে গেল, আর সাপোর্ট দিচ্ছে না, থিমটা কাজ করছে না, তখন কিন্তু আপনার এই ৪ মাসের ফসল পুরো বাদ। কি দরকার ভাই খামাখা এই ১-২ হাজার টাকা, মানে ইয়ে করে ১-২ হাজার টাকার জন্য আপনার ১,০০০ টাকাও গেল, একই সাথে আপনি যে নতুন করে ইনভেস্ট করে একটা সাইট ডেভেলপ করলেন এত কষ্ট করে, এটা পুরোটাই গেল। ঠিক আছে, একটা মিনিট একটা মিনিট ভাই। আসসালামু আলাইকুম। কে যেন কি বলছিলেন? সরি, একটা ফোন আসলো তাই যেতে হলো। হ্যালো। জি স্যার। জি বলেন। স্যার আমি একটু বলছিলাম ওই যে ওটার কথা, ওই অ্যাডের কথা, অ্যাড আপনি বলছেন অ্যাডসেন্স। ও অ্যাডসেন্স, হ্যাঁ অ্যাডসেন্সের বিষয়টা, এটা আপনারা অ্যাডসেন্স করতে পারবেন, অনেকেই করতেছে ব্লগ করে, কিন্তু তার আগে
কিছু বিষয় আছে একটু মানে শিখেন, আগে আগে একটু সময় দিয়ে শিখেন, এখন অস্থির হয়ে যায় না, আগে শিখেন, ঠিক আছে? আর যেটা আমি বলছিলাম যে আপনার ওই 2 নাম্বারে 6 নাম্বারে কেউ করেন না প্লিজ, ওই 2 নাম্বারে 6 নাম্বারের লিঙ্ক গুলোতে কেউ যায় না, আমি কখনো 2 নাম্বারে 6 নাম্বারে কাউরে এক বিন্দু সাজেস্ট করি না, এবং এটা শিখার ক্ষেত্রে তো অবশ্যই না। যাই শিখবেন ভাই পরিশ্রম করে শিখেন, আর অ্যাকচুয়াল মানে সঠিক লাইনে থাকার চেষ্টা করেন, ঠিক আছে? থিম কিনলে আপনার অরিজিনালি থিম কিনে প্রয়োজনে একজন দুইজন মিলে থিম কিনে ওভাবে পারচেজ করে ইউজ করার ব্যবস্থা করেন। আর কোনো রকমের ওই ইলিগাল ওয়েতে বা এভাবে ওভাবে থিম কিনে করলে আসলে মজা পাবেন না। আসলে ওগুলো সম্পর্কে আমি জানি না, 2 নম্বরের 6 নম্বরের রাস্তাগুলো সম্পর্কে আমার ধারণা নাই, আমি এই ব্যাপারে আপনাদের কোনো হেল্পও করতে পারবো না। আপনাদের ইয়ের কি অবস্থা বলেন তো, ওই যে সাইটের রেসপন্স কেমন কি? সাইট তো না গিগের। স্যার আমি নতুন একটা গিগ খুলছিলাম এই যে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, আচ্ছা ওটার ওটার রেসপন্স বেশি পাইতেছে আমার অন্যান্য গিগ থেকে। ফাইন, ওটা কত করে দিচ্ছেন? স্টার্টিং কত ডলার? $5 স্যার। $5? জি স্যার। $5 কয়দিন? $5 স্যার দেখ স্যার $5 5 দিন। একটা সোশ্যাল মিডিয়া? জি স্যার। হুম, হ্যাঁ ওগুলো ভালো ডিমান্ড আছে, করেন কাজ করেন, ওগুলোর ভালো ডিমান্ড। আর ইমপ্রেশন কি অবস্থা, সবার কি ইমপ্রেশন বাড়তেছে, ভিউটিউ আসছে কিছু? স্যার যে গিগটাতে স্যার ইমপ্রেশন আসছিল না ওটা তো এডিট করেছিলাম, এখন স্যার মোটামুটি স্যার ওটাতে ভালো রেসপন্স আসছে আচ্ছা, ইমপ্রেশন। ভেরি গুড ভেরি গুড, রেসপন্স আসলেই ভালো। রেসপন্স আসাটাই দরকার। সোশ্যাল মিডিয়াতে আজকে কেউ ইয়ে করছেন নাকি, কি বলে, গতকালকে আলিমা আসা আপনি একটা ওয়ার্ডপ্রেসের সাইট দেখাচ্ছিলেন, আমি সাইটটা অবশ্য দেখতে পারি নাই, মানে কোনো একটা সাইট তৈরি করছেন আপনি, তাই না? জি স্যার। কিসের উপর তৈরি করছেন? স্যার এটা আমার ফেসবুকে যে পেজটা আছে ওই পেজের উপর ডিপেন্ড করে আর কি সাইটটা কাস্টমাইজ করছি। আচ্ছা, তো কোনো থিম দিয়ে না ফ্রি থিম দিয়ে বানাইছেন? স্যার ওয়ার্ডপ্রেসের আন্ডারে যে থিমগুলো আছে সেই সব থিম দিয়ে করা হয়েছে। আচ্ছা, ফ্রি থিম দিয়ে, ওকে। ডোমেইন হোস্টিং পারচেজ করেছেন? স্যার আপাতত তো স্যার ফ্রি ডোমেইন মানে কন্টিনিউ করতেছি। ফ্রি ডোমেইন মানে? স্যার ওয়ার্ডপ্রেসের আন্ডারে আর কি ডোমেইন ও আচ্ছা, ওই যে ওয়ার্ডপ্রেস স্ল্যাশ দিয়ে যেটা, ওইটা ওয়ার্ডপ্রেস.com এ করছেন? জি স্যার। আচ্ছা আচ্ছা, এই যে প্রফেশনালি কাজ করেন, এই কি বলে, কাজ শেখার জন্য আপনি ওই যে আমি যেভাবে দেখলাম পিসিতে অফলাইনে এভাবে প্র্যাকটিস করেন, এভাবে শিখে তারপর একটা নিচে ডোমেইন হোস্টিং নিয়ে নেবেন। আমি ডোমেইন হোস্টিং এর কালকে আপনাদেরকে দেখি, আমি আজকে একটু ভালো মতো খোঁজ খবর নিয়ে নিই। আমার কিছু লিংক আছে, আমার কয়েকটা লিংক আছে, ওগুলো তো আরো আগে ইয়ে ছিল, আমি লিঙ্কগুলো দেখি, আবার আমি এই লিঙ্কগুলো তো কাজ করা হয়, ওই লিঙ্কগুলোর একটু আলাদা করব, করে আপনাদেরকে দেখি 3-4টা লিঙ্ক দিব, মানে অ্যাকচুয়াল লিঙ্কগুলো জি স্যার। আপনারা হোস্টিং এর জন্য দেখেন, যদি পরে আপনারা লাগে এখান থেকে মানে হোস্টিং আপনারা ডোমেইন হোস্টিং দিয়ে কিনবো স্যার, আমাদের তো স্যার কার্ড নাই, কিভাবে কিনবো স্যার? কার্ড নাই, কিভাবে কিনবেন? আচ্ছা, কার্ডের ব্যবস্থা আমি করে দিব আপনাদেরকে।
জি স্যার, ওইটা যদি স্যার একটু ম্যানেজ করে দেন। পেইনিয়র অ্যাকাউন্ট আছে স্যার, ওখান থেকে তো মনে হয় কেনা যাবে না, অ্যাকাউন্টে একটু কোনটা? টাকা ইয়া করা যাবে। পেওনিয়ার? জি স্যার, পেইনিয়র হ্যাঁ, আমাদের পেওনিয়ারতে তো অ্যাকাউন্ট আছে, কেন কিনতে পারবেন না? অবশ্যই পেওনিয়ার আপনার ভার্চুয়াল কার্ড আছে না, ভার্চুয়াল কার্ড ডিটেল দিয়ে দিবেন, ওখান থেকে হয়ে যাবে। কিন্তু স্যার অ্যাকাউন্টে যদি টাকা না হয় ওরা তো কার্ড দেয় না সম্ভবত। অ্যাকাউন্ট থেকে টাকাটা আসুক না, টাকা তো ইনকাম করবেনই। কাজ শুরু করতেছেন না, ইনশাল্লাহ হবে টাকা, সমস্যা নেই। জি স্যার। স্যার ফাইবার অ্যাকাউন্টে তো ডলারটা উঠানো ডলারটা উঠান নাই এখনো? ট্রান্সফার দিয়ে দেন। সাইদ, ওটা ট্রান্সফার করেননি কেন? আপনার ইয়েটা হয়েছে না, পেওনিয়ার অ্যাকাউন্ট তো করছেন না। আমি কথা বুঝতে পারতেছি না আপনার। আমারও যে পেনিয়ার অ্যাকাউন্টটা হয়েছে কি যে ব্যাংক অ্যাকাউন্টটা এটা আন্ডার পেমেন্ট এখনো রাখছে। আপনি যে এটাকে বলছিলেন যে আগের যদি পেনিয়ার অ্যাকাউন্ট থাকে সেটা অটোমেটিক ডিলিট হয়ে যায়। তো ঘটনা হলো আমি চায়না যাওয়ার পরে একটা অ্যাকাউন্ট করছিলাম, বাট সামহাউ এটা ডিলিট হয় নাই এখন অব্দি। তো ওই চায়নার ওই ব্যাংক কার্ড আমি এটাতে অ্যাড করছিলাম। তো দেখা যায় যে কখনো ভেরিফিকেশন করি নাই। এই যে রিসেন্ট যখন আমি পেনিয়র অ্যাকাউন্ট খোলার জন্য চেষ্টা করি তখন আমার অ্যাকাউন্ট হয় না। তো ওই ইমেল অ্যাড্রেস দিয়ে আমি ফরগেট পাসওয়ার্ড দিয়ে আবার অ্যাকাউন্ট আগের অ্যাকাউন্টটা ঠিক করে নিই। দেখি যে ওইটাতে যে চায়না ব্যাংক অ্যাকাউন্টটা অ্যাড করাই আছে, আর ওটাতে আপনার ওই যে আইডেন্টি অ্যাপ্রুভ করা ছিল না, পাসপোর্ট দিয়ে সাবমিট করছিলাম, পাসপোর্টগুলো অ্যাপ্রুভ হয়েছে কিন্তু ব্যাংক ডকুমেন্টস গুলো এখনো আন্ডার রিভিউতে রাখছে। আচ্ছা, এই হলো প্রবলেম। এই জন্য আমি টাকাটা উইথড্র করতে পারতেছি না। তো আমার আরেক ফ্রেন্ড বললো যে অন্য যে কোনো কারণে কি পেনিয়র অ্যাকাউন্ট অ্যাড করলে উইথড্র করা যায়। এটা কতটুকু কি আপনার এখানে আমাদের এখানে কমপ্লিট করা আছে কার কার পেওনিয়ার অ্যাকাউন্ট? রাশেদ ভাইয়ের সম্ভবত আছে, তাহলে ভাইয়ের আছে। এইটা দুজনে কমপ্লিট করা আছে। আচ্ছা, স্যার আমারও আছে। কিন্তু আরেকজনেরটা দিয়ে যদি আপনি এটা করেন পেওনিয়ার, তাহলে মনে হয় সে মনে হয় আর অন্য কোথাও এই কার্ডটা অ্যাক্টিভ করতে পারে, অন্য কোনো পেওনিয়ার অ্যাকাউন্টে ইউজ করা যাবে না, এমন কিছু একটা খুব সম্ভবত আছে। না, আমার ওই ফ্রেন্ডের সঙ্গে গতকালকে কথা হইলো। ও ডিজিটাল মার্কেটিং নিয়ে লিডিপিতে পোস্ট করছিল 2017 সালে। ওটা এখন ভালো ইনকাম করতেছে। তো সেম ওরও এই অবস্থা। বললো যে ওর একটা কার্ডে ও 2-3টা অ্যাকাউন্টে অ্যাড করছে। ও ব্যাংক অ্যাকাউন্ট উইথড্র করা, ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা। হ্যাঁ হ্যাঁ ও ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন। হ্যাঁ, ব্যাংক অ্যাকাউন্ট আপনি এটা হচ্ছে ওই যে ফাইবার অ্যাকাউন্টে পেনিয়র কার্ড ইয়ে করছে, ও ওয়াইফের অ্যাকাউন্টে ওর নিজের অ্যাকাউন্টটা পেনিয়র অ্যাকাউন্টে অ্যাড করে গত মাসে উইথড্র করছে। এই অ্যাকাউন্ট না না, ওইটা আমি বলতেছি, ধরেন আপনি যদি আপনার ফ্যামিলির অন্য কারো একটা অ্যাকাউন্ট ইউজ করে করেন সেটা করতে পারবেন, কিন্তু ওই একটা অ্যাকাউন্ট 2-3টা ফাইবার অ্যাকাউন্টে খুব সম্ভবত অ্যাড করা যাবে না।
বুঝতে পারছেন? আপনি আপনার ভাইয়ের নামে একটা পেওনিয়ার অ্যাকাউন্ট করেন। ওইটাই আমি চিন্তা করছি হ্যাঁ, যে অন্য ওইখানে ফ্যামিলির অন্য কারো নামে একটা পেওনিয়ার অ্যাকাউন্ট করে ওই অ্যাকাউন্টটা ওখানে অ্যাড করে দেন, কিন্তু ওই একই পেওনিয়ার অ্যাকাউন্ট যদি দুই তিনটা ভাই ভাইয়ের অ্যাকাউন্টে দেন তখন ঝামেলা আছে। হ্যাঁ এটা আমিও চিন্তা করছি। আবার আরেকটা আমাকে বললো যে পেপ্যালও নাকি উইথড্র করা যায়। আপনার কি পেপ্যাল পেপাল তো আছে? অ্যাকাউন্ট না, আমার তো পেপ্যাল নেই। পেপাল দরকার নেই, পেপালে যায় না, পেপালে ঝামেলা, পেওনিয়ার দিয়ে করেন আরামসে। আচ্ছা স্যার, ঠিক আছে। বুঝতে পারছেন? পেপালে যায় না। স্যার, জি। আর আলিমা আবার ওই যে ওনার ল্যাপটপের সমস্যা, তো ওনার ওয়েবসাইটটা আমার এখান থেকে প্রেজেন্ট করতে বলতেছে, আমি প্রেজেন্ট করতে করেন। এই যে স্যার, এটা ওনার ওয়েবসাইট। দাঁড়ান একটা মিনিট। ওকে, ডিজিটাল মার্কেটিং সার্ভিস পয়েন্ট। ওকে, নিচে আরে জাস্ট থিমটা আপলোড করে দিয়েছেন আলিমা। আশা শুনতে পাচ্ছেন? জি স্যার। জি আপনি স্যার। জাস্ট থিমটা মানে ইনস্টল করেছেন, আর তো কিছু করেননি। না স্যার, আপাতত কোনো ব্লগ আমি এখানে অ্যাড করি নাই। আচ্ছা, মানে আমি লেখালেখি করি না এখনো স্যার, জাস্ট মানে নতুন তো এর জন্য স্যার। আপনার সবচেয়ে ভালো হয় আপনি যেটা করেন যে আপনার আপনি যেভাবে দেখিয়েছি যে পিসিতে যেভাবে ডাউনলোড করা যায়, জি অফলাইনে যেভাবে দেখালাম, স্যার, আমি তো ফুলটা দেখতে পারিনি স্যার, আমি দেখিনি স্যার। আপনি এখানে না করে আপনি অফলাইনে আপনার পিসিতে এটা ইয়ে করেন, ইনস্টল করেন, করে পিসিতে পুরো সাইটটা রেডি করেন। রেডি করে আমি কালকে আপনাদেরকে ৩-৪টা লিঙ্ক দিয়ে দিব আপনার কি বলে হোস্টিং এর। সো আপনারা আপনাদের সুবিধা মতো ২-১ দিন পরে হোক বা মাসখানেক পরে হোক, যখনই আপনাদের সুবিধা হয় ওই লিঙ্কে যে হোস্টিংটা কিনে এর মধ্যে ধরুন ১ মাস আপনি যদি আপনার ল্যাপটপে কি বলে
প্র্যাকটিস করেন তাহলে আপনার কিন্তু ইন্টারনেট লাগতেছে না। এখন কিন্তু আপনি এটা ফ্রি ডোমেইন, কিন্তু আপনাকে তো ইন্টারনেটে যেতে হচ্ছে। যদি আপনার বাসায় ইন্টারনেট না থাকে, ল্যাপটপে বসে কিন্তু আপনি অফলাইনেও প্র্যাকটিস করতে পারবেন, তাই না? জি স্যার। আপনার ইন্টারনেট প্রয়োজন নেই, কারণ ইন্টারনেটও তো একটা খরচ আছে। সো অনেক সময় অনেকের কাছে ডেটা নাই থাকতে পারে, বা কারেন্ট থাকে না, এই ঝামেলা ওই ঝামেলা। তার চেয়ে আপনি ল্যাপটপের মধ্যে আমি দেখাই দিচ্ছি খুব সিম্পলি, ল্যাপটপ ইনস্টল করেন, করে পরে প্রয়োজনে ল্যাপটপ থেকে সাইটটা যখন আপনি অনলাইনে নেবেন আমাকে নক করেন, প্রয়োজনটা এক্সপোর্ট কিভাবে করতে হয় আমি তখন হেল্প করবো নি। ঠিক আছে? ওকে স্যার। অফলাইনে ইয়ে করেন আপনি এটা ওই আজকে আমি এটা আপলোড করে দেব ফাইলটা। অফলাইনে আপনি ল্যাপটপে ইনস্টল করে ল্যাপটপে প্র্যাকটিস করেন, করে ল্যাপটপের প্রয়োজনে সাইটটা আস্তে আস্তে ডেভেলপ করেন, কাজ শেখেন, দেখেন, আরও ভিডিও দেখে দেখে আস্তে আস্তে শিখে ল্যাপটপের মধ্যে সাইট রেডি করে ফেলেন, পরে জাস্ট ওখানে পরে ডোমেইন হোস্টিং কিনে আপলোড করে দিলেন। ওকে স্যার। এখন তো শুধু আপনি ইনস্টল করে ফেলছেন থিমটা, আর তো কিছু না। জি স্যার। আমি প্রেজেন্ট অফ করলাম। জি করেন। স্যার আমাদের স্যার একবার পরীক্ষা দিলাম স্যার, ওটার রেজাল্ট কি দিবেন না স্যার? না, রেজাল্ট দিয়ে কি করবেন? রেজাল্ট একবারে ফাইনালি একবারেই পাবেন, একটা একটা করে রেজাল্ট দিয়ে লাভ নাই। ঠিক আছে? অল্প অল্প করে রেজাল্ট নিয়ে কোনো কাজ হবে না। না স্যার, গ্রুপে বললো তো অনেকে, ওই জন্য বললাম। স্যার আমাদের গ্রুপটা কি এখনই বানিয়ে নেবেন নাকি পরে বানাবেন? আমি দেখি, আজকে পারবো না, আজকে রাত 9টা পর্যন্ত আমার ক্লাস আছে। আপনাদেরটা শেষ করে আর একটা ক্লাসে ঢুকতে হবে। কালকে ইনশাল্লাহ দেখি, কালকে করব। কালকে আপনাদের প্রোগ্রামটা শেষ করে অথবা কালকে সকালবেলা ক্রিয়েট করার চেষ্টা করব, আপনাদের সবাইকে রেডি করে নিয়ে আসবো। আচ্ছা, এখন কে কি কারিশমা দেখাইতে পারেন বলেন তো? হ্যালো? শুনছেন? সবাই কই গেল? আচ্ছা স্যার, বাকি আছে কই? কোনো আওয়াজ নেই কেন সবার? ইউসুফ কে আছেন? কি নিয়ে ডিসকাস করা যায় বলেন তো, কেউ একজন ডিসকাস করেন।
স্যার হচ্ছে স্যার বিজনেস ডিরেক্টরি গুলো স্যার আপনি শুধুমাত্র দুইটা বলছিলেন, একটা ইয়েল আর ইয়েলো পেজ, হুম আরো তো বিজনেস ডিরেক্টরি আছে, ওগুলা সম্পর্কে যদি আপনি একটু কথা বলতেন। জান, ওগুলোর বিজনেস ডিরেক্টর নিয়ে কি কথা বলতে হবে বলেন, আপনি একটা প্রেজেন্ট করেন। আমার নেট স্যার আজকে খুব খারাপ, আমি কথা বলে কেটে কেটে শুনতেছি, না প্রেজেন্ট একটু স্লো। আমি তো আপনার কথা শুনছি ক্লিয়ার। আমি এখানে কেটে কেটে শুনতে পাচ্ছি স্যার শুরু থেকেই, আচ্ছা, নেট স্লো না আপনার। আপনি কি রাউটার ইউজ করেন? স্যার হ্যাঁ, রাউটারটা অফ করে 1 মিনিট মানে কি বলে 1-2 মিনিট পরে আবার মানে স্টার্ট দেন, দিয়ে দেখেন কাজ এখনই করবো স্যার? হ্যাঁ, এখনই করবো? মানে আপনার যদি মনে হচ্ছে নেটওয়ার্ক সমস্যা হচ্ছে তাহলে মাঝে মধ্যে রাউটারটা একটু রিস্টার্ট দিবেন, মানে বন্ধ করে রাখবেন, 2-3 মিনিট পরে আবার অন করবেন। ওকে স্যার।